Hello everyone, welcome back once again to Imran's English Grammar and this is Imran Farhad Siddiq from Imran's English Grammar. তোমরা জানো এসএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সিভি, কিন্তু যাদের হাতে অনেক খুব কম সময় থাকে কিংবা যারা খুব কম সময়ের মধ্যে একটা সিভি মুখস্থ করে নিতে চাও বা খুব কম সময়ের মধ্যে সিভির ফরম্যাটটা পেতে চাও, তাদের জন্য এই একটি সিভি যথেষ্ট। তোমরা মাত্র 5 মিনিট সময় দিয়ে যদি খুব ভালো করে সিভিটা একটু পড়ো, তাহলে তোমরা ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় পুরোপুরিভাবে সিভিটা সুন্দর করে লিখতে পারবা এবং ফুল মার্কস পাবা বলে আমি স্ট্রংলি বিলিভ করি। সো লেটস গেট স্টার্টেড। যাদের হাতে সময় খুব কম এবং যারা খুব কম সময়ে এই সিভিটা পড়তে চাও বা যারা একটা সিভি পড়েই তোমরা সবগুলো সিভি লিখতে চাও, তাদের জন্য এটা। তুমি সর্বোচ্চ 10 মিনিট সময় এখানে স্পেন্ড করলে তুমি পুরো সিভিটা কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। সো আমরা 5 মিনিটের ক্লাসে সরাসরি চলে যাই। সো এখানে আমরা প্রথমে সিভিটা, প্রথম তোমাদের কোশ্চেন হলো স্যার সিভিটা কয় পেজে লিখতে হবে। সিভিটা অবশ্যই তুমি 1 পেজে লিখতে পারবে না, তোমাকে সিভিটা 2 পেজে লিখতে হবে। তুমি সেক্ষেত্রে কোন দিক দিয়ে কোন পেজে সিভিটা লেখা শুরু করবা, তুমি বাম সাইডে অর্থাৎ বাম পেজ থেকে তুমি লেখাটা শুরু করবা। বাম সাইডে অর্থাৎ লেফট সাইডের পেজ থেকে তুমি লেখাটা শুরু করবা এবং ডানের পেজে তুমি লেখাটা শেষ করবা। তো দেখো তুমি প্রথম পেজে কি লিখবা, প্রথম পেজে তোমার হচ্ছে যে কাভার লেটারটা লিখবে। কাভার লেটারটা কি, এই যে এইটুকুকে বলা হয় কাভার লেটার, অর্থাৎ সিভির সাথে যে ছোট্ট লেটারটা সংযুক্ত করা হয় সেটাকে কাভার লেটার বলে। কাভার লেটারটাতে সাধারণত নিজের পরিস্থিতি তুলে ধরা হয় এবং নিজের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়, যাতে কেন আমি এই চাকরিটার জন্য যোগ্য সেই বিষয়টা এখানে তুলে ধরা হয় এবং আমি কিভাবে নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করি সেটা এই সিভিতে তুলে ধরা হয়। সো লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা দেখি প্রথমে কি, যে তারিখে লিখছো, ধরো তুমি কোন তারিখে লিখছো, ধরো তুমি লিখতেছো হচ্ছে 20 সেপ্টেম্বর। হ্যাঁ, আমরা এখানে একটা ধরো আমি 20 তারিখে লিখতেছি। ক্লিয়ার? ধরো আমি এখানে তারিখটা দিয়ে দিব। ধরো আমি এখানে লিখতেছি 20 সেপ্টেম্বর, সেপ্টেম্বর। আমি 20 সেপ্টেম্বরে লিখতেছি, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যে তারিখে লিখছি সেই তারিখটা আমি এখানে দিব। তারপরে আমি ধরো এখানে আমি কি দিব, তারপরে হচ্ছে যার কাছে লিখছি। আচ্ছা, তুমি দেখা যাচ্ছে যে আমার সিভির যে শর্টকাট সাজেশনটা দেওয়া আছে, তোমরা হয়তো ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা। যে ধরো তুমি একটা কলেজের একটা স্কুলের ইংলিশ টিচারের কাছে লিখতে যাচ্ছ, তাহলে তোমার সিভির প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে তুমি কার কাছে লিখতে যাচ্ছ। ধরো আমি একজন ইংলিশ টিচারের পদের জন্য আবেদন করব, তাহলে আমি কার কাছে লিখবো সিভিটা, দ্য প্রিন্সিপাল বা হেডমাস্টার। কিন্তু এটা দেওয়া থাকবে কোথায়, তোমার এটা অবশ্যই তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। তাহলে ধরো আমি লিখতেছি হচ্ছে দ্য প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল। আর অন্য বেসরকারি কোম্পানির জন্য হলে ম্যানেজিং ডিরেক্টর। বেসরকারি কোম্পানি বা ব্যাংকের জন্য হলে কি লিখবো আমরা, ম্যানেজিং ডিরেক্টরের কাছে, প্রিন্সিপাল। অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান হলে আমি কার কাছে লিখবো, ম্যানেজিং ডিরেক্টরের কাছে। কার কাছে লিখবো, ম্যানেজিং, ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আমি ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখবো, ঠিক আছে? ডিরেক্টর। আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখবো। তাহলে আমাদের জন্য যদি কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের কাছে লিখতে বলে, শিক্ষক পদের জন্য, তাহলে আমরা প্রিন্সিপাল বা হেডমাস্টার। আর বেসরকারি যে কোনো ব্যাংক প্রতিষ্ঠান, বিমা বা অন্য যে কোনো কোম্পানির কাছে লিখতে বলে আমরা ম্যানেজিং ডিরেক্টরের কাছে লিখবো। আর এই বিষয়টা তোমার ম্যাক্সিমাম সময় তুমি প্রশ্নের মধ্যে পেয়ে থাকবে, আর প্রশ্নের মধ্যে না পাইলে তোমাকে এইভাবে লিখতে হবে। আচ্ছা, যে প্রতিষ্ঠানের কাছে লিখছো, ধরো আমি এখানে একটা প্রতিষ্ঠান নিলাম, ধরো যে আমি একটা প্রতিষ্ঠান নিলাম বর্ডার গার্ড, আমরা এখানে একটা প্রতিষ্ঠানের নাম নিয়ে নিই। ধরো আমি এখানে লিখলাম বর্ডার গার্ড, GUARD, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, স্কুল অ্যান্ড কলেজ, SC দিলাম। আচ্ছা, অথবা তুমি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিখো, ধরো আমি এখানে লিখলাম ব্র্যাক ব্যাংক, ব্র্যাক BRAC, ব্র্যাক ব্যাংকের কাছে আমি লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে তুমি সরকারি প্রতিষ্ঠান হলে, তাহলে যে প্রতিষ্ঠানের কাছে লিখছো তুমি সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিলা, আর এখানে ঠিকানা দিয়ে দিলা। ধরো যে ঢাকা বা DHAK, ঢাকা, বা তোমার যেখানকার ঠিকানা তুমি এখানে ঠিকানাটা ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে আমি এখানে ঢাকা, DHAK, ঢাকা দিয়ে আমি এখানে ঢাকা বা তোমার যে ঠিকানা তুমি লিখতে যাচ্ছ সেই ঠিকানা তুমি লিখবে। আমি ধরো লালমিনহাটও লিখতে পারি। আচ্ছা, তাহলে আমি দেখো সিভিটা বাম সাইডে লেখা শুরু করব। আর আমি এই যে এই সিভির এই অংশটুকু থেকে কাভার লেটার, মানে এই অংশটুকু থেকে কাভার লেটার পর্যন্ত আমি কি করব, যে স্টার্টিং থেকে কাভার লেটার পর্যন্ত আমি 1 পেজে লিখব, আর কারিকুলাম ভিটাটা আমি আরেক পেজে লিখব, আর কারিকুলাম ভিটাটা আমি কি করব, আরেক পেজে লিখব। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে আমরা তারপরে কি লিখব, সাবজেক্টের জায়গায় আমরা কি লিখব, সবসময় একটা ফরম্যাট ইউজ করব। সাবজেক্টের জায়গায় আমরা লিখব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে তুমি দেখবা সিভিতে উল্লেখ করা আছে ফর দ্য পোস্ট অফ, কি কোন পদের জন্য সেটা সিভির প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। সেটা কোথায় উল্লেখ থাকবে, সিভির প্রশ্নের মধ্যে। তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, ইংলিশ ENGLISH, ইংলিশ TACHER, তাহলে ইংলিশ টিচার। অথবা আমি এখানে কি লিখলাম, ধরো আমি লিখলাম ইংলিশ টিচার, অথবা আমি
এখানে লিখলাম তোমার হচ্ছে একটা পোস্টের জন্য ধরো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, RESENTATIV, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওকে, আচ্ছা সরকারি প্রতিষ্ঠান হলে আমি কিভাবে লিখবো, অর্থাৎ আমি কোন পদের জন্য আবেদন করবো, আমার এই অংশটুকু ঠিক থাকবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে আমার যে পদের জন্য আবেদন সেই পদটা ওখানে সিভির প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আমরা সেখান থেকে লিখে নিব। আচ্ছা বাই দ্য ওয়ে, তারপরে এখন সরাসরি আমরা চলে যাই হচ্ছে মূল অংশে। তাহলে স্যার, আমি এখানে দেখবো, এখানে স্যার দিয়ে আমরা শুরু করব, সরি আমরা এখানে তাহলে এখানে দেখো আমরা এখানে সরাসরি স্যার লেখা থেকে শুরু করলাম। আচ্ছা স্যার, ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 5th January 2022। আচ্ছা আমি এখানে দিলাম 2022, যে ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 5th January 2022 হ্যাজ ড্রন মাই অ্যাটেনশন। দৈনিক ডেইলি স্টার নামক দৈনিক পত্রিকায় 2022, প্রথম থেকে আমি বলি, ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 5th January 2022 হ্যাজ ড্রন মাই অ্যাটেনশন। ডেইলি স্টার পত্রিকায় 5 জানুয়ারি 2022 সালে আপনার যে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেটি আমার মনোযোগ আকর্ষণ করেছে। তারপরে আই অ্যাম রাইটিং টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, আমি এই পদের জন্য নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করে আমি লিখছি। মাই সিভি, আমার সিভি মানে হচ্ছে কারিকুলাম ভিটা, আমার জীবন বৃত্তান্ত, ডিটেলিং এডুকেশন অ্যান্ড আদার পার্টিকুলার্স, সেই সাথে সাথে শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা আর প্রেজেন্টেড বিলো নিচে উপস্থাপন করা হলো। জাস্ট 5 মিনিটের মধ্যে তুমি এই অংশটুকু লিখে নিবা সুন্দর করে। তাহলে আমি কি বললাম যে এক পেজে তুমি এই যে স্টার্টিং এবং কভার লেটার এই পর্যন্ত তুমি এক পেজে লিখবা, আর কারিকুলাম ভিটাটা তুমি আর এক পেজে লিখবে। তাহলে কারিকুলাম ভিটার মধ্যে কি আছে দেখো, সুন্দর করে দেখো, দেখো কারিকুলাম ভিটার মধ্যে তুমি দেখো নেম, তার দেখো মনে রাখার কৌশলটা কি, প্রথমে হচ্ছে নিজের নাম, তারপর নিজের বাবার নাম, তারপর হচ্ছে নিজের মায়ের নাম। তাহলে যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এটা হলো তিনটে একটা সেক্টর। সুন্দর করে মনে রাখার কৌশল, সুন্দর মনে রাখার কৌশল, প্রথমে নিজের নাম, তারপরে বাবার নাম, তারপরে মায়ের নাম। তাহলে যখন আমরা বাবা মা যায় তারপরে হচ্ছে আমার জন্ম তারিখ, তাহলে বাবা মার পরে কি জন্ম তারিখ, তাহলে নিজের নাম, মা বাবার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তাহলে জন্ম তারিখ। তারপরে আমি এখানে কি দিব, আচ্ছা আচ্ছা এখানে দেখো, তাহলে ডেট অফ বার্থটা গেলো এই চারটা হলো একটা সেকশনের, অর্থাৎ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এই চারটা হলো একটা তুমি মনে করে এক সেকশনে মনে রাখলা, অনেকের মনে থাকে না কিন্তু। তারপর অ্যাড্রেসের জায়গায় আসি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেসের সাথে কোন বিষয়টা জড়িত, ন্যাশনালিটি, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, তাহলে এই তিনটা হলো এক সিকোয়েন্সে মনে রাখবা। তাহলে আমি আবার বলছি, প্রথমে সুন্দর করে মনে রাখবা যে নেম, তারপরে হচ্ছে বাবা, ফাদার্স নেম, তারপর হচ্ছে মা, মাদার্স নেম, তারপর হচ্ছে বাবা মায়ের পরে জন্ম, তাহলে ডেট অফ বার্থ। তারপরে আমার আসে কোনটা, অ্যাড্রেসের সেকশন। অ্যাড্রেসের সেকশনে হচ্ছে প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি সুন্দর করে এখানে লিখে দিবা। তারপরে আমার সাথে এসে ন্যাশনালিটির বিষয়টা আসে, জাতীয়তার বিষয়টা আসে। আচ্ছা তারপরে এটা গেল, 2 নম্বর সেক্টরটা গেল। তারপরে আসুক তোমার জেন্ডার, তাহলে জেন্ডার হচ্ছে তুমি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে জেন্ডারের সাথে কি, তারপরে তোমার জেন্ডারের পরে হচ্ছে তোমার মেরিটাল স্ট্যাটাস এবং তোমার রিলিজিয়ন। তাহলে জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, তাহলে এই তিনটাকে আমরা একসাথে সাজাইলাম। তাহলে আমি আমার বলি নেম, ফাদার্স নেম, মাদার্স নেম আর ডেট অফ বার্থ। তাহলে প্রথমে নাম, তারপর বাবার নাম, মায়ের নাম, তারপরে হচ্ছে বাবা মায়ের সাথে জন্ম তারিখটা সম্পর্কিত এবং জন্ম তারিখটা লিখলাম। তারপরে কি এসে অ্যাড্রেসের ব্যাপার, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসের সাথে কি এসে আমার দেশের অর্থাৎ ন্যাশনালিটি। তারপরে আমার কি এসে জেন্ডার, মানে আমার জেন্ডারটা কি মেল না ফিমেল। তারপরে দেখো জেন্ডারের পরে মেরিটাল স্ট্যাটাস আর রিলিজিয়ন, তোমার বৈবাহিক অবস্থা, সিঙ্গেল হলে সিঙ্গেল আর বিবাহ হলে, যদি বিবাহিত হও তাহলে ম্যারিড। তাহলে জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন মানে ধর্ম। তারপরে আসি তোমার ঠিকানার ব্যাপারে, ফোন, ইমেল অ্যাড্রেস আর শেষে হলো এক্সপিরিয়েন্স। তো এক্ষেত্রে দেখো আমি সুন্দর করে একটা, তুমি এখানে যে আমি কোলনটা ব্যবহার করেছি, এখানে দেখো কোলনটা যে ব্যবহার করেছি, এগুলোর মধ্যে এই কোলনগুলো এক স্কেল টেনে একবারে এক সোজাই তুমি এই কোলনগুলো লিখবা। এই যে এই কোলনটা যে দেওয়া আছে একটা স্ট্রেইট হবে, মানে এখানে এই কোলনটা কখনো কি হবে না তোমার হচ্ছে কেউ এইখানে দাও, এইখানে দাও, এইখানে দাও, এইখানে দাও, প্যারালাল তোমার আনপ্যারালাল করা যাবে না, একদম প্যারালালে মানে একদম স্ট্রেইট বরাবর তুমি লিখবা। তারপর আমরা এখানে লিখবো এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের জায়গায় লিখবো যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে এটার জন্য কাজ করতেছি। এখানে তোমার ফোন নাম্বারটা পুরোপুরি দেওয়ার দরকার নেই, এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমার ফোন নাম্বারটা পুরোপুরি দেওয়ার দরকার নেই, তোমরা এখানে 017 এর পরে ক্রস চিহ্ন দিতে পারো। ক্লিয়ার, এখানে যা আছে সব ঠিকানা ঠিক লিখবা। অনেকে এডুকেশন কোয়ালিফিকেশনে দেখো 4টা বিষয় থাকে, একটা হচ্ছে নেম অফ এক্সাম। আচ্ছা ডেট অফ বার্থের ক্ষেত্রে কি করবা, ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই তোমার বয়স থেকে 5 বছর বেশি করে দিতে হবে, কারণ তুমি এসএসসিয়ান, তোমার এখনো চাকরির যোগ্যতা হয় নাই, সেজন্য ডেট অফ বার্থ তোমাকে অবশ্যই 5 বছর বেশি করে দিতে হবে। তুমি ধরো দিলা যে 23, তারপরে তুমি দিলা হচ্ছে ধরো 8, তারপরে দিলা হচ্ছে 1995, ঠিক আছে 1995, মানে তোমার যেন চাকরির বয়স হয়। তুমি বলছো স্যার আমি তো বয়স বেশি করে দিলাম, কোনো সমস্যা নেই, এখন একটা জবের জন্য তোমার তো নির্দিষ্ট একটা বয়স দরকার আছে, ঠিক আছে। সেজন্য তোমাকে তুমি যদি আবার কম করে বয়স লেখো তাহলে কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা এবং তোমার চাকরির জন্য মিলবে না, সেখানে তুমি মার্কস কম পেতে পারো। আচ্ছা তারপরে আমরা এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা 4টা বক্স করব। নেম অফ এক্সাম, প্রথমে হলো পরীক্ষার নাম,
তারপরে হচ্ছে আমার ডিভিশন ক্লাস বা সিজিপিএ, তুমি এখানে সরাসরি সিজিপিএ দিতে পারো অথবা ডিভিশন ক্লাস দিতে পারো, 3টা সেক্টর থাকবে। তাহলে নেম অফ এক্সাম, তারপরে এক্সামে তোমার কি রেজাল্ট, তাহলে রেজাল্টটা হচ্ছে ডিভিশন ক্লাস বা সিজিপিএ, তারপর হচ্ছে তুমি রেজাল্টের পরে কোন বোর্ড থেকে পাস করছো, তারপর হচ্ছে তোমার পাসিং ইয়ার। আমি আবার মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি। তাহলে নেম অফ 4টা বক্স করতে হবে, কয়টা বক্স করতে হবে 4টা। তাহলে প্রথমে হলো এক্সামের নাম, তাহলে এক্সামে তুমি পাস করছো না ফেল করছো সেটা হলো ডিভিশন ক্লাস, ঠিক আছে, ডিভিশন ক্লাস বা সিজিপিএ। তারপরে হচ্ছে তুমি কোন বোর্ড থেকে পাস করছো বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো, এবং শেষে কত সালে পাস করেছো। এখানে তোমরা যদি আমার এই সিকোয়েন্সটা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো ধরনের তোমার পরিবর্তন করতে হবে না যে কত সালে পাস করছো। এগুলো যা যা তারিখ যেভাবে দেওয়া আছে, যে সালগুলো দেওয়া আছে, যে বোর্ড বা ইউনিভার্সিটিগুলো দেওয়া আছে, যে ডিভিশন বা ক্লাসটা দেওয়া আছে, এটা তুমি যদি সুন্দর করে এই বক্সে যা দেওয়া আছে তুমি যদি সেটাই লিখো তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তোমার কি হবে না, সমস্যা হবে না। তার মানে তোমাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। কম্পিউটার স্কিলের জায়গায় তুমি কি লিখে দিলা, স্কিলড ইন এমএস অফিস অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং। আচ্ছা, রেফারেন্সটা কি, রেফারেন্সটা অনেকে দিতে চায় না। রেফারেন্স মানে হচ্ছে তুমি এমন একজন মানুষকে চিনো, এমন একজন বিখ্যাত মানুষকে চিনো যে তোমাকেও চিনে এবং যে তোমার জন্য সুপারিশ করতে পারে, তাহলে এটা হচ্ছে রেফারেন্স। ধরো আমি এখানে দুজনের রেফারেন্স দিয়েছি, ইমরান ফরহাদ সিদ্দিক অ্যান্ড মইনুল হক, আমার প্রিয় শিক্ষক মইনুল হক। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে সিনসিয়ারলি ইয়োর্স, এখানে তোমার নামটা দিয়ে দিলা। আর অ্যাটাচমেন্টটা তুমি তাহলে একটা অ্যাটাচমেন্টে জাস্ট একটা কথাই লিখে দিবা যে অ্যাটাচমেন্টটা অনেকেই দেয় না, কিন্তু তুমি দিলে কিন্তু মার্কসটা তোমার শিওর হবে। অ্যাটাচমেন্ট হচ্ছে সংযুক্তি। তুমি কি শুধু এই সিবিটুকু লিখলেই তোমার চাকরি দিয়ে দেবে না, তাহলে তোমার অ্যাটাচমেন্ট মানে এইটার সাথে তোমার যে অ্যাটাচমেন্টগুলো থাকবে, তোমার একাডেমিক সার্টিফিকেট বা তোমার পাসপোর্ট সাইজের ফটোকপি, এগুলো তোমার অ্যাটাচমেন্ট। তাহলে তোমার অ্যাটাচমেন্টের জায়গায় কি আছে, অ্যাটাচড ফটোকপিস অফ অল একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে আমার সকল ধরনের প্রাতিষ্ঠানিক এবং অভিজ্ঞতা সনদপত্র এখানে সংযুক্ত করা আছে। অ্যাটেস্টেড সত্যায়িত কপি দেওয়া আছে, অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এখানে অ্যাটেস্ট করা আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরানস ইংলিশ গ্রামার। যারা 5 মিনিটে সিবিটা জাস্ট একবার লিখবা তাদের তোমার 100% ফুল মার্কস পাবা, এবং পরীক্ষায় আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়ে পুরো মার্কস পাবা, এই বিশ্বাসটা যেন তোমাদের মধ্যে থাকে। স্টে সেফ অ্যান্ড স্টে